বিবিসি বাংলা। এখন সন্ধ্যা 7:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, সিলেটে 88.8, রংপুরে 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। ভারত সরকার বলছে করোনা ভাইরাসের টিকা রপ্তানিতে কোনো নিষেধাজ্ঞা নেই। এর আগে এ নিয়ে বাংলাদেশে বিভ্রান্তি তৈরি হয়েছিল। দুটো দেশের সরকারের মধ্যে কি এই চুক্তি হয়েছে? বাংলাদেশের স্বাস্থ্য সচিব যে বাংলাদেশ সরকার ভারত সরকার আমি বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি এই কথাটায় যে এই চুক্তিটা যে ফর্মুলাতে যেভাবেই হয়ে থাকুক, উভয় দেশের সরকার প্রধান থেকে শুরু করে এমবেসি থেকে শুরু করে সকলেই অবহিত আছেন। বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ভাইয়ের কিছু মন্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড়। উপসাগরীয় কয়েকটি দেশের সঙ্গে কাতারের বিরোধ মেটাতে সম্মেলন, সৌদি যুবরাজের সঙ্গে কাতারের আমিরের সাক্ষাৎ। এসব নিয়েই শুরু হচ্ছে বিবিসি বাংলার প্রবাহ। অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। মিজানুর রহমান খান। এই অধিবেশন আপনারা রেডিওতে FM প্রচার তরঙ্গ ছাড়াও ইন্টারনেটে শুনতে পাচ্ছেন বিবিসি বাংলার ওয়েবসাইট থেকে। বাংলাদেশে করোনা ভাইরাসের টিকা রপ্তানি নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ার পর ভারত সরকার জানিয়েছে যে দুটি ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে ব্যবহারের ছাড়পত্র দেওয়া হয়েছে সেগুলি রপ্তানি করতে কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি। করোনা ভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে দিল্লিতে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ভারতের স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ একথা জানিয়েছেন। এর আগে সিরাম ইনস্টিটিউটের প্রধান কার্যনির্বাহী আদার পুনাওয়ালাও টুইট করে বলেছেন যে রপ্তানিতে কোনো নিষেধাজ্ঞা নেই। মিস্টার পুনাওয়ালাই অবশ্য এক সাক্ষাৎকারে এর আগে জানিয়েছিলেন যে জরুরি ভিত্তিতে ব্যবহারের ছাড়পত্রের শর্ত অনুযায়ী এখনই তাদের উৎপাদিত ভ্যাকসিন রপ্তানি করা যাবে না। এরপরেই বাংলাদেশে সিরামের তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন পাওয়া যাবে কিনা তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। বিস্তারিত জানাতে কলকাতা থেকে সরাসরি এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন আমাদের সংবাদদাতা অমিতাভ ভট্টশালী। অমিতাভ, এই করোনা ভাইরাসের টিকা রপ্তানি, ভারত থেকে টিকা রপ্তানি নিয়ে মানুষের মনে যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে সে বিষয়ে ভারত সরকার কি বলছে? দেখুন, আপনি যেটা উল্লেখ করলেন যে আজকে আসলে করোনার সার্বিক পরিস্থিতি এবং টিকাকরণের যে প্রস্তুতি সেই সমস্ত বিষয়গুলো বোঝা করা হয়েছে দিল্লিতে, এবং সেই সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সচিবও ছিলেন রাজেশ ভূষণ। তাকেই প্রশ্ন করা হয়, তাদের ব্রিফিং এর পরে তাকে প্রথম যে প্রশ্নটা করা হয় সেটাই ছিল এটা যে রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে যেটা বলা হচ্ছে সেই বিষয়ে ক্লারিফিকেশন চাওয়া হয়। তো তিনি বলেন যে একেবারে স্পষ্ট করে বলেন যে ভ্যাকসিন রপ্তানির ওপরে কোনো নিষেধাজ্ঞা নেই এবং শুধুমাত্র অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিনটি যেটা সিরাম ইনস্টিটিউট তৈরি করছে সেটার উপরে নয়, এমনকি ভারত বায়োটেকের ভারতের যেটা নিজস্ব ভ্যাকসিন সেটারও রপ্তানি করার উপরেও কোনো নিষেধাজ্ঞা নেই। এবং তিনি বলেন যে এটা সম্পূর্ণভাবে একটা মিস ইনফরমেশন, এবং তিনি এটা বলছিলেন যে ভ্যাকসিন রপ্তানির উপরে যদি নিষেধাজ্ঞা জারি করা হতো তাহলে সেটা দুটি মন্ত্রক করতে পারতো, এবং একটা হচ্ছে তার নিজের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং আরেকটি হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে বেশ কয়েকটি ডিপার্টমেন্টও আছে, যার একটি হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য বিভাগ। তো এরাই একমাত্র অধিকারী কোনো জিনিস রপ্তানি করার উপরে নিষেধাজ্ঞা জারি করতে, এবং তারা কেউই এই নিষেধাজ্ঞা জারি করেনি, এটা তিনি স্পষ্ট করে বলেন। তাই সেই জন্যই রপ্তানি করা যেতেই পারে। তো অক্সফোর্ডের এই টিকাটি ভারতে যারা তৈরি করছে সিরাম ইনস্টিটিউট, তার প্রধান নির্বাহী আদার পুনাওয়ালাও টুইট করে একই কথা জানিয়েছেন। কিন্তু আগে তিনি বলেছিলেন যে ছাড়পত্রের শর্ত অনুযায়ী এখনই তারা উৎপাদিত ভ্যাকসিন রপ্তানি করতে পারবে না। তাহলে আগের দিন কেন তিনি এ কথা বলেছিলেন? দেখুন, আদার পুনাওয়ালা কিছুক্ষণ আগেই মাত্র বিবিসিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন, বিবিসির সহকর্মী যোগিতা লিমাইকে, এবং সেখানে তিনি এটা আবারও বলেছেন, আসলে বিষয়টাকে একটু স্পষ্ট করেছেন মিস্টার আদার পুনাওয়ালা। বলছেন যে রপ্তানির ওপরে নিষেধাজ্ঞা আছে ঠিকই,
কিন্তু সেটা সরকারি টিকাকরণ প্রোগ্রামের জন্য বিদেশে পাঠাতে পারে, এবং শুধু বাংলাদেশ নয়, মরক্কো সহ আরো যে সমস্ত দেশের সঙ্গে চুক্তি হয়েছে সিরাম ইনস্টিটিউটের, তাদের কাছেও পাঠাতে পারবে, কিন্তু সরকারি টিকাকরণ প্রোগ্রাম হতে হবে, এটাই শর্তাবলীতে রয়েছে। এবং সেই দিক থেকে দেখতে গেলে বাংলাদেশের যে টিকাকরণ প্রোগ্রামটি রয়েছে সেটি সরকারি প্রোগ্রাম, তাই বাংলাদেশে টিকা পাঠাতে তার উপরে কোনো নিষেধাজ্ঞা নেই, এটা স্পষ্ট করে বলে দিয়েছেন বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে মিস্টার আদার পুনাওয়ালা। তো এ নিয়ে মানে বাংলাদেশে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে, এবং এই কথাও মনে হচ্ছিল যে দুটো দেশের সরকারের মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়েছে। এ সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কি এ ব্যাপারে কিছু বলেছে? না, বাংলাদেশের সঙ্গে যে একটা সম্পর্কের ক্ষেত্রে একটা যে টানাপোড়েন একটা তৈরি হতে যাচ্ছিল বা একটা, সেই সম্বন্ধে কিছু কেউ বলেননি, কারণ এরা সেটা বলার অধিকারীও নন। সেটা বলবেন পররাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয়। এবং এই আজকের সংবাদ সম্মেলনটা ছিল সম্পূর্ণভাবে স্বাস্থ্য মন্ত্রকের সংবাদ সম্মেলন, তাই এরা সেখানে বলেনি। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো থেকে আমি যেটা জানতে পারছি যে সরকারের তরফ থেকে নিশ্চিতভাবেই একটা চাপ দেওয়া হয়েছে, বিহাইন্ড দ্য সিন কিছু কাজকর্ম হয়েছে, যার ফলে দুটো জিনিস হয়েছে। এক তো আদার পুনাওয়ালা তিনি তার বক্তব্যের একটা ক্লারিফিকেশন দিয়েছেন যে সরকারি টিকাকরণ প্রোগ্রামের জন্য এই টিকা রপ্তানি করা সম্ভব, এবং দ্বিতীয়ত আরেকটিও বিতর্ক তৈরি হয়েছিল গতকাল থেকে যে ভারত বায়োটেকের অর্থাৎ ভারতের যে নিজস্ব ভ্যাকসিন সেটি এবং সিরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ডের ভ্যাকসিন, এই দুটোর মধ্যেও একটা বিতর্ক চলছিল এবং এটা বেশ প্রকাশ্যেই চলছিল, এবং সেই বিতর্কেও কিন্তু ইতি টানতে হয়েছে। অক্সফোর্ড, সিরাম ইনস্টিটিউট এবং ভারত বায়োটেক একটা যৌথ বিবৃতি দিয়েছে, সেখানেও বলেছে তারা যে এই দুটি সংস্থাই একসঙ্গে কাজ করবে দেশে এবং বিদেশে এই করোনা মহামারী দূর করার জন্য। অমিতাভ, আপনাকে অনেক ধন্যবাদ। কলকাতা থেকে বলছিলেন অমিতাভ ভট্টশালী। বাংলাদেশের করোনা ভাইরাসের টিকা আনার চুক্তি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও বেক্সিমকোর পরস্পর বিরোধী বক্তব্যে বিতর্কের সৃষ্টি হয়েছে। ভারতের সিরামের সাথে এই চুক্তিটি সরকারের সঙ্গে সরকারের, অর্থাৎ G2G নাকি বাণিজ্যিক চুক্তি, সেই ইস্যুটাই এখন বাংলাদেশে বিতর্কের কেন্দ্রে। প্রশ্ন উঠেছে প্রায় 3 কোটি টিকা সরবরাহের এই চুক্তিটি আসলে কি এবং কারা কারা এই চুক্তিতে সই করেছে? বেসরকারি কোম্পানি বেক্সিমকোর ভূমিকা এখানে কি? ঢাকায় খোঁজ নিয়েছেন সংবাদদাতা রাকিব হাসনাত। করোনা ভাইরাসের টিকা আমদানির জন্য আজই 4,000 কোটি টাকার বেশি বরাদ্দ দিয়েছে বাংলাদেশ সরকারের জাতীয় অর্থনৈতিক পরিষদ। একই সাথে টিকার জন্য আজই ভারতের সেরাম ইনস্টিটিউটকে সরকারের পক্ষ থেকে অগ্রিম টাকা দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে বেসরকারি কোম্পানি বেক্সিমকো। এই কোম্পানি এবং সেরাম ইনস্টিটিউটের সাথেই টিকা আনার জন্য চুক্তি করেছে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়। কিন্তু টিকা আনার এই চুক্তিটি কাদের মধ্যে সম্পাদিত হয়েছে এবং দুদেশের সরকারের এই চুক্তির বিষয়ে অবস্থান কি, এ নিয়েই এখন বাংলাদেশে বিতর্ক চলছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আব্দুল মান্নান আজ বিবিসি বাংলাকে বলছেন, চুক্তিটি তার ভাষায় ওই অর্থে G2G বা দুদেশের সরকারের মধ্যে না হলেও উভয় সরকারই বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল। ভারত সরকার এবং বাংলাদেশ সরকার শতভাগ ওয়াকিবহাল আছে। যখন সাইনিংটা হয় সে দেশের অ্যাম্বাসেডর যিনি বাংলাদেশে আছেন, হাই কমিশনার, তিনি নিজে উপস্থিত থেকে উনি এগুলার করেছেন। কিন্তু ভারত সরকারের পক্ষে কেউ তো চুক্তির সিগনেটরির মধ্যে নেই। সিরামের প্রতিনিধি সাইন করে নাই। এই কোম্পানিটাও গভর্নমেন্ট ওন করে এরকম একটি কোম্পানি। এক কথায় আপনি এই চুক্তির স্ট্যাটাসটা কি বলবেন? এটা কি সরকার টু সরকার না বাংলাদেশ সরকারের সাথে বেক্সিমকো চুক্তি? আমি সরকার টু সরকার বলতে চাচ্ছি না, যে বাংলাদেশ সরকার ভারত সরকার আমি বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি এই কথাটাই যে এই চুক্তিটা যে ফর্মুলাতে যেভাবেই হয়ে থাকুক, উভয় দেশের সরকার প্রধান থেকে শুরু করে এমবেসি থেকে শুরু করে সকলেই অবহিত আছেন। যদিও সোমবার ভারত থেকে টিকা আনার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আব্দুল মান্নান বলেছিলেন, বাংলাদেশের টিকা পাওয়া নিয়ে উদ্বেগ নেই, কারণ চুক্তিটি হয়েছে G2G বা দুদেশের সরকারের মধ্যে। তবে বেক্সিমকো বলেছিল এটি দুদেশের সরকারের মধ্যকার কোনো চুক্তি নয়, বরং এটি সেরামের সাথে বাংলাদেশ সরকারের বাণিজ্যিক চুক্তি। এখানে বলে রাখা ভালো, সাধারণত G2G চুক্তির মানে হলো এক দেশের সরকারের সাথে আরেক দেশের সরকারের কোনো বিষয়ে সরাসরি চুক্তি, যা কখনো সরকার প্রধান কিংবা সরকারের পক্ষে
পক্ষে মন্ত্রীরা বা আমলারা সরাসরি স্বাক্ষর করেন। তবে অনেক সময় দুদেশের সরকারের মধ্যকার চুক্তিতে তৃতীয় পক্ষকে লোকাল এজেন্ট হিসেবে রাখা হয়। কিন্তু করোনা ভ্যাকসিন নিয়ে চুক্তিতে বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের একজন কর্মকর্তা স্বাক্ষর করলেও বেক্সিমকো ও সেরামের প্রতিনিধি ছাড়া ভারত সরকারের কাউকে তাতে স্বাক্ষর করতে দেখা যায়নি। ঢাকায় ওই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকার সমর্থক চিকিৎসকদের সংগঠন সাচিপের সভাপতি ইকবাল আরসালান। তিনি বলছেন, সম্পাদিত চুক্তিটি কোনোভাবেই G2G চুক্তি নয় বলেই মনে করেন তিনি। চুক্তিটার মূল স্বাক্ষরকারী হচ্ছে ভারত সেরাম ইনস্টিটিউটের প্রতিনিধি এবং বাংলাদেশে বেক্সিমকোর প্রতিনিধি। সেখানে যে তৃতীয় পক্ষ, রাষ্ট্রপক্ষ হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং তারা স্বাক্ষর করেছেন এবং ভারতের যে হাই কমিশনার সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু সেই চুক্তি ভারত সরকারের পক্ষে কেউ সেখানে স্বাক্ষর প্রদান করেননি। চুক্তিটা হচ্ছে বেক্সিমকোর সাথে আসলে সরকারের। যদিও জানা যাচ্ছে নভেম্বরের শুরুতে সম্পাদিত ওই চুক্তি অনুযায়ী সেরাম ইনস্টিটিউট বেক্সিমকোকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার টিকা সরবরাহ করবে এবং বাংলাদেশ সরকার বেক্সিমকোর কাছ থেকেই 3 কোটি টিকা ক্রয় করবে। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজাও বলছেন, চুক্তি স্বাক্ষর বা আলোচনার পর্যায়ে ভারত সরকারের সাথে এ নিয়ে তাদের কোনো আলোচনা হয়নি। আলাপ আলোচনা থেকে শুরু করে সবকিছুই কিন্তু হয়েছে মূলত শুরুতে বেক্সিমকো ফার্মা এন্ড সিরাম ইনস্টিটিউট, কেন আমরা সিরাম ইনস্টিটিউটের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর ফর দিস ভ্যাকসিন ইন বাংলাদেশ, এবং তারপরে 3 পার্টির মধ্যে সিরাম ইনস্টিটিউট, বেক্সিমকো ফার্মা এবং বাংলাদেশ সরকার। তো এইভাবে কিন্তু হয়েছে। এখানে ইন্ডিয়ান সরকারের পক্ষ থেকে কোনো ডিসকাশন হয়নি এই চুক্তিটা করার সময়, বা চুক্তি স্বাক্ষরের সময় কোনো রকম ডিসকাশন হয় নাই। যদিও স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বেক্সিমকো উভয়ই বলছে, চুক্তির স্ট্যাটাস যাই হোক না কেন তারা আশা করছেন চুক্তি অনুযায়ী ভ্যাকসিন বাংলাদেশ পাবে এবং এই সপ্তাহ নাগাদই ভ্যাকসিনটি বাংলাদেশে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াও শুরু হবে। রাকিব হাসনাত, ঢাকা থেকে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এক সম্মেলনে যোগ দিতে সৌদি আরবে গিয়ে পৌঁছানোর পর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তাকে স্বাগত জানিয়েছেন। উপসাগরীয় কয়েকটি দেশের সঙ্গে কাতারের চলতি কূটনৈতিক বিরোধ সমাধানের বিষয়ে এই সম্মেলনে আলোচনা হওয়ার কথা রয়েছে। 3.5 বছর আগে সন্ত্রাসবাদে সহযোগিতা করার অভিযোগে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন কাতারের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। কাতার অবশ্য এই অভিযোগ শুরু থেকেই অস্বীকার করছে। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন মানসী বড়ুয়া। মানসী, এই নিষেধাজ্ঞা কি তাহলে উঠে যাচ্ছে বলে মনে হয়? মিজান, কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ নাসের আল সাবা সোমবার রাতে টেলিভিশনে এই কূটনৈতিক সমঝোতার কথা ঘোষণা করেছেন। গতকাল রাতেই সৌদি আরব কাতারের সাথে সীমান্ত পথগুলো, যেমন স্থল ও সমুদ্র সীমান্ত এবং আকাশ সীমান্ত খুলে দিয়েছে। আপনি যেমনটা উল্লেখ করলেন, কাতারের আমির আজ সৌদি আরবের আল উলায় গেছেন সৌদিতে আগামীকাল উপসাগরীয় দেশগুলোর নেতাদের যে সম্মেলন হবে সেখানে যোগ দিতে। যখন 2017 সালে কাতারের ওপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, তখন কাতারের আমির কিন্তু বলেছিলেন যেসব দেশের দরজা কাতারের নাগরিকদের জন্য বন্ধ তেমন কোনো দেশে তিনি কখনো যাবেন না। কাজেই তার সৌদি আরবে সম্মেলনে যোগ দিতে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তাকে স্বাগত জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আমেরিকার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, 2 দেশের মধ্যে বিভেদ অবসানের লক্ষ্যে এই শীর্ষ সম্মেলনের সময় একটি চুক্তি স্বাক্ষরিত হবে এবং তিনি বলেছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা এবং তার শীর্ষ উপদেষ্টা জারেড কুশনার মঙ্গলবার এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। কাজেই সব মিলিয়ে এমন ইঙ্গিত বেশ স্পষ্ট যে 3.5 বছর আগে জারি করা এই নিষেধাজ্ঞা সৌদি আরব প্রত্যাহার করে নিতে চলেছে। মানসী, কাতারের থেকে এই উপসাগরীয় দেশগুলোতে ভ্রমণ, বাণিজ্য এবং কূটনৈতিক নিষেধাজ্ঞা ছিল, তো এখন এই যে একটা সমঝোতা হচ্ছে, এর পেছনে কারণ কি? কিভাবে এটা সম্ভব হচ্ছে? দেখুন, 2017 সালের 5ই জুন আপনি জানেন কাতারের 4টি প্রতিবেশী দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশর কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করে এই অভিযোগে যে কাতার সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মদত জুগিয়ে উপসাগরীয় এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি করছে। এর কয়েকদিন পরে ইয়েমেন, লিবিয়া, মালদ্বীপ এসব দেশের সঙ্গে যোগ দেয় এবং যেটা আমরা জানি আকাশ, সাগর এবং ভূমিতে অবরোধ আরোপ করার পর কাতারের কাছে 13 দফা দাবি পেশ করা হয়, যার মধ্যে ছিল এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক ছেদ করতে হবে, ইরানের সঙ্গে সম্পর্ক সীমিত করতে হবে এবং আল জাজিরা টেলিভিশন বন্ধ করে দিতে হবে। কাতারের কাছে তাদের অন্যতম দাবি ছিল মুসলিম ব্রাদারহুড, হামাস এবং
অন্যান্য ইসলামপন্থী সংগঠন এবং ইরানের মদতপুষ্ট মিলিশিয়া গোষ্ঠীগুলোর সঙ্গে সব ধরনের সম্পর্ক ছেদ করতে হবে। কাতার কিন্তু জিহাদি কর্মকাণ্ডে মদত যোগানোর অভিযোগ অস্বীকার করে, যেমনটা আপনি গোড়াতেই বলছিলেন, এবং এসব শর্ত পূরণ করার দাবিও প্রত্যাখ্যান করে। ফলে কাতারের ওপর তারা অর্থনৈতিক এবং কূটনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছিল। অবরোধ আরোপের আগে কাতারে কিন্তু আমদানিকৃত পণ্যের 60% আসতো এই 4টি আরব দেশ থেকে। এর ফলে কাতারে ব্যবসা বাণিজ্যের দিক থেকে বড় ধরনের ক্ষতি হয়েছে এবং অর্থনীতি সচল রাখতে তুরস্ক এবং ইরানের মাধ্যমে বিকল্প পথে খাদ্য আমদানি করেছে কাতার। মানুষী, আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা শুনছেন বিবিসি বাংলার প্রবাহ। এবারে মাসুদ হাসান খানের কাছে বিশ্বের আরও কিছু খবর। হরমুজ প্রণালীতে সোমবার ইরানের রেভলিউশনারি গার্ডের হাতে একটি দক্ষিণ কোরীয় তেলের ট্যাঙ্কার আটকের পর দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজ ওই অঞ্চলে রওনা হয়েছে। যুদ্ধজাহাজের জলদস্যু মোকাবেলায় দক্ষ সৈন্যরা রয়েছে। দক্ষিণ কোরিয়ার সরকারি কর্মকর্তারা বলছেন, এই মিশনের মূল লক্ষ্য সামরিক অভিযান নয়, বরঞ্চ আটক জাহাজে তাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। দক্ষিণ কোরিয়ার ওই জাহাজের 20 জন নাবিককে জিম্মি করা হয়েছে, এমন খবর অস্বীকার করেছেন ইরানের একজন সরকারি মুখপাত্র। তিনি বলেন, বরঞ্চ দক্ষিণ কোরিয়ায় ইরানের $700 কোটি আটকে রেখেছে। ফ্রান্সে কোভিড টিকা প্রয়োগে ধীর গতি নিয়ে প্রশ্ন ওঠার পর সে দেশের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যেই প্রতিবেশী দেশগুলোর সাথে সমান গতিতে টিকা দেয়া সম্ভব হবে। টিকা দেওয়ার গতি বাড়ানোর লক্ষ্যে সারা ফ্রান্স জুড়ে টিকা কেন্দ্র খোলা হয়েছে। শুধু ফ্রান্স নয়, টিকা কর্মসূচি নিয়ে জনসাধারণের তোপের মুখে পড়েছে নেদারল্যান্ডসের সরকারও। ফিলিপিন্সে প্রেসিডেন্টের নিরাপত্তা ইউনিটের সদস্যদের অননুমোদিত কোভিড টিকা দেওয়ার যে অভিযোগ সেনাবাহিনী তদন্ত করছিল তা বাতিল করা হয়েছে। সেনাবাহিনী বলছে, প্রেসিডেন্ট দুতার্তে তার নিরাপত্তা কর্মীদের ওই তদন্তে সহযোগিতা না করার নির্দেশ দেওয়ার পর তদন্ত বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। গত সপ্তাহে প্রেসিডেন্টের নিরাপত্তা দলটি জানায়, তাদের কজন সৈন্য এবং কর্মচারীকে চীনে তৈরি একটি কোভিড টিকা দেওয়া হয়েছে, যদিও ফিলিপিন্সে এখনো ওই টিকা অনুমোদন পায়নি। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ভোটাররা আজ সেনেটের 2টি আসনের খুবই গুরুত্বপূর্ণ এক পুনর্নির্বাচনে ভোট দিচ্ছেন। এই 2টি আসন যদি ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের কাছ থেকে জিতে নিতে পারে, তাহলে ডেমোক্র্যাটরা সেনেটের নিয়ন্ত্রণ ফিরে পাবে। এর ফলে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তার রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে কংগ্রেসের উভয় কক্ষের সহায়তা পাবেন। ভিয়েতনামের 3 জন ফ্রিল্যান্স সাংবাদিককে 11 থেকে 15 বছরের সাজা দেওয়া হয়েছে। আদালতে এরা রাষ্ট্রের বিরুদ্ধে ক্ষতিকর তথ্য প্রচারের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। হোচিমিন সিটির এক আদালতে মাত্র একদিনের বিচারেই এই সাজা দেয়া হয়। সরকারের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় বলেছে, ভিয়েতনামের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির স্বার্থ এরা বিপজ্জনকভাবে ক্ষুণ্ণ করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই রায়ের সমালোচনা করেছে। তেল রপ্তানিকারক কোনো দেশের মধ্যে নরওয়ে হচ্ছে প্রথম দেশ যেখানে পেট্রোল চালিত গাড়ির তুলনায় বিদ্যুৎ চালিত গাড়ি বেশি বিক্রি হয়েছে। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গত বছর নরওয়েতে যত নতুন গাড়ি কেনা হয়েছে তার 54% বিদ্যুৎ চালিত। নরওয়েতে বিদ্যুৎ চালিত গাড়িতে কোনো কর দিতে হয় না। নরওয়ে বিশ্বের প্রথম কোনো দেশ হিসেবে 2025 সালের মধ্যে তেল চালিত গাড়ির বিক্রি পুরোপুরি বন্ধ করে দিতে চায়। মাসুদ হাসান খান। এবারে খেলার খবর। খেলার খবর পড়ছি রায়হান মাসুদ। পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ড জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। কেন উইলিয়ামসন আজ 238 রানের একটি ইনিংস খেলেছেন। এর আগে গত মাসেই ওয়েস্ট ইন্ডিজের সাথে তিনি খেলেন 251 রানের একটি ইনিংস। এর মাঝে এক ইনিংসে 129 রানও করেন তিনি। টেস্ট র্যাঙ্কিংয়ের 1 নম্বর জায়গায় এমন সময় জায়গা করে নিয়েছেন যখন স্টিভ স্মিথ আছেন অফ ফর্মে এবং কোহলি ছুটিতে। ক্রাইস্টচার্চে উইলিয়ামসনের সাথে আরও সেঞ্চুরি করেছেন হেনরি নিকলস এবং ড্যারেল মিচেল। সব মিলিয়ে নিউজিল্যান্ডের রান 659। উইলিয়ামসন ও নিকলস 369 রানের একটি জুটি করেছেন এই টেস্টে। এটা নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ জুটি। 6 উইকেট হারিয়ে 659 রান তুলে নিউজিল্যান্ড ইনিংস ঘোষণা করে। এই টেস্টে কেবল ইনিংস পরাজয় থেকে বাঁচতে পাকিস্তানের দরকার আরও 354 রান। তৃতীয় দিনের শেষে পাকিস্তান 1 উইকেট হারিয়ে 8 রান তুলেছে। শ্রীলঙ্কায় পৌঁছানোর পর ইংল্যান্ডের ক্রিকেটার মঈন আলীর করোনা ভাইরাস পজিটিভ বলে শনাক্ত হয়েছে। 3রা জানুয়ারি শ্রীলঙ্কায় পৌঁছায় ইংল্যান্ডের ক্রিকেট দল। তবে টেস্টের আগে মঈন আলীর মধ্যে কোনো লক্ষণ ছিল না। তিনি 10 দিন আইসোলেশনে থাকবেন। 14 জানুয়ারি শুরু হবে প্রথম টেস্ট। সেই ম্যাচে নিশ্চিতভাবেই মাঠে নামবেন না মঈন আলী। অস্ট্রেলিয়া ও ভারত সিরিজের খবর। প্রথম 2 টেস্টে মাঠের বাইরে থাকা লোকেশ রাহুল পুরো সিরিজ থেকেই ছিটকে গেলেন। কবজির চোটে
ছিটকে গেছেন এই ভারতীয় ব্যাটসম্যান। এর আগে শনিবার অনুশীলনের সময় কবজিতে চোট পান তিনি। আজ ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই একটি বিবৃতিতে জানায় সেরে উঠতে কমপক্ষে 3 সপ্তাহ সময় লাগবে তার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টেস্টের জন্য যে প্রাথমিক দল ঘোষণা করেছে তাতে আছেন বেশ কয়েকজন পেস বোলার। বয়সভিত্তিক ও ঘরোয়া ক্রিকেট থেকে উঠে আসা এই পেসারদের জন্য আসলে আন্তর্জাতিক ক্রিকেট হবে পরীক্ষার মঞ্চ। বিবিসি বাংলাকে একথাই বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্টের সাবেক ন্যাশনাল ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিম। রিসেন্টলি হয়তো টি-20 যে খেলাটা দেখেছি ওখানে একজন প্রমিজিং বলার দেখেছি, কিন্তু ওখানে 4 ওভারের একটা পার্টিকুলার সিচুয়েশন বল করা এক জিনিসের টেস্ট ক্রিকেটে বল করা নাম্বার স্পেলে ডিফারেন্ট সিচুয়েশন দ্যাটস আ ডিফারেন্ট থিং। সো ওই খেলা দেখে শুধু বোঝা যাবে, কারণ এদের মধ্যে অনেকেরই তেমন অভিজ্ঞতাই নেই। এমনকি ফার্স্ট ক্লাসের খুব যে অভিজ্ঞতা আছে তাদের পানা। তো এটা হয়তো সময় বলবে যে ওরা টেস্টে কেমন করতে পারবে করবে। এর আগে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পেস বোলারদের মান নিয়ে নানা ধরনের সমালোচনা উঠেছে। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা 2 ড্রয়ের পর এবারে হেরে গেছে লিভারপুল। সাউথহ্যাম্পটনের সাথে 1-0 গোলে হারে লিভারপুল, আর এতে করে ম্যানচেস্টার ইউনাইটেডের টেবিলের শীর্ষে ওঠার সম্ভাবনা বেড়েছে। 1 ম্যাচ হাতে রেখে সমান পয়েন্ট নিয়ে 2 নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওদিকে ম্যান ইউনাইটেড স্ট্রাইকার কাভানির পাশে দাঁড়িয়েছে উরুগুয়ের প্লেয়ার্স ইউনিয়ন। এর আগে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন কাভানির একটি ইনস্টাগ্রাম পোস্টে স্প্যানিশ একটি শব্দকে আক্রমণাত্মক বলে আখ্যা দিয়ে কাভানিকে 1 লাখ পাউন্ড জরিমানা ও 3 ম্যাচের জন্য নিষিদ্ধ করে। লুইস সুয়ারেজ, ডিয়েগো গর্ডিনের মতো উরুগুয়েন ফুটবলাররা মনে করেন এই শাস্তি বৈষম্যমূলক। বিবৃতিতে বলা হয়েছে কাভানি এমন কোনো শব্দ লিখেননি যা বর্ণবাদমূলক। কাভানি যেটা বলেছেন সেটা লাতিন আমেরিকায় কাছের মানুষদের ভালোবেসে বলা হয়ে থাকে বলে বলা হচ্ছে উরুগুয়ের ফুটবল প্লেয়ার্স ইউনিয়নের এই বিবৃতিতে। রায়হান মাসুদ। বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারের প্রভাবশালী একজন নেতা ওবায়দুল কাদেরের ছোট ভাইয়ের কিছু বক্তব্য নিয়ে আওয়ামী লীগের ভেতরে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ওবায়দুল কাদেরের ছোট ভাই এবং নোয়াখালী আওয়ামী লীগের স্থানীয় নেতা আব্দুল কাদের মির্জা বলেছেন, মানুষ গণতন্ত্র থেকে বঞ্চিত, ভোটাধিকার থেকে বঞ্চিত, এটা পুনরুদ্ধার করা প্রয়োজন। তার এই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর এ নিয়ে তুমুল আলোচনা চলছে। সহকর্মী সাইদুল ইসলামের কাছে জানতে চেয়েছিলাম এ বিষয়ে আওয়ামী লীগ থেকে কী ধরনের বক্তব্য পাওয়া যাচ্ছে। মিজান, তার এই বক্তব্যটি আসলে আওয়ামী লীগের ভেতরে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে বলা যেতে পারে। দলটির স্থানীয় রাজনীতির অনেকে তার এই বক্তব্যকে যেমন আহ্বান জানিয়েছেন, সমর্থন করেছেন। তারা বলছেন যে দলের ভেতরে সেখানকার রাজনীতিতে একটি অসাম্য রয়েছে এবং সেটি তার বক্তব্যের মধ্যে বেরিয়ে এসেছে। আবার অনেকে তার এই বক্তব্যকে সমালোচনা করছেন। তারা বলছেন যে তিনি দলের একজন নেতা, আগের মেয়র হওয়ার পর এই ধরনের একটি বক্তব্য দলকে বিব্রতকর অবস্থায় ফেলবে এবং বিরোধীদের হাতেই মূলত অস্ত্র তুলে দেওয়া হবে। তবে এই বক্তব্যের বিষয়ে কেন্দ্রীয় নেতার বক্তব্য জানতে আমি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের সঙ্গে কথা বলেছি। তিনি তার এই বক্তব্যকে খুব একটা গুরুত্বের সঙ্গে নিচ্ছেন না। তিনি বলছেন যে স্থানীয় রাজনীতির বা স্থানীয় এমপির সঙ্গে বৈরিতার কারণে, দ্বন্দ্বের কারণেই ক্ষোভ থেকে তিনি এসব কথা বলছেন। তবে তিনি পরামর্শ দিয়েছেন দলের যারা নেতা রয়েছেন তাদের উচিত প্রত্যেকই দায়িত্বশীল জায়গা থেকে সতর্কতার সঙ্গে কথা বলা। সাইদুল, আওয়ামী লীগের নেতা মাহবুবুল আলম হানিফ তিনি বলেছেন যে নোয়াখালীর স্থানীয় রাজনীতির প্রেক্ষাপটে ওবায়দুল কাদেরের ভাই এ ধরনের কথাবার্তা বলেছেন। তো তিনি আসলে কি বলেছিলেন? তিনি বেশ কিছু কথা বলেছেন যার মধ্যে নির্বাচন, রাজনীতি, নানা বিষয় রয়েছে। যেমন তিনি বলছেন যে বৃহত্তর নোয়াখালীতে আওয়ামী লীগের বেশ কিছু এমন নেতা রয়েছে যারা বলেন যে অমুক নেতা তমুক নেতার নেতৃত্বে তারা বিএনপির দুর্গ ভেঙেছেন, কিন্তু সুষ্ঠু নির্বাচন হলে 3-4টা আসন ছাড়া বাকি আসনে এমপিরা পালানোর পথ খুঁজে পাবে না বলে তিনি মনে করেন। এবং তিনি বলছেন যে দেশের মানুষ গণতন্ত্র থেকে বঞ্চিত, ভোটাধিকার থেকে বঞ্চিত, এটা পুনরুদ্ধার করা প্রয়োজন এবং শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার করা যাবে, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা হবে। তিনি আরও বলছেন যে দেশে যে নির্বাচনগুলো হয়েছে তার বেশিরভাগই অনিয়ম করে অতিশ্বরা করছে। যেখানে যার অবস্থান আছে, দৈহিক শক্তি রয়েছে, যাদের সমর্থন আছে, তাদের কেউ কেউ জিতছে, কিন্তু দৈহিক বলটা অনেক ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে এবং সেটি বন্ধ করা উচিত। এবং তিনি বলছেন যে সামনের 3 বছর পরে যে নির্বাচনটি হবে, মানে জাতীয় নির্বাচন হবে,
এখনো সময় আছে যে দলের ভেতরে যারা এসব অনিয়ম করছে তাদেরকে যদি সরানো যায় তাহলে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হলেও দল অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে। তিনি বলছেন যে গতবারের যে নির্বাচনটি হয়েছে সেটি অতি উৎসাহীদের হাতে হয়েছে, যেমন শেখ হাসিনা গাছ চেয়েছেন কিন্তু তারা পাতা টাতা ডালপালা সহ তাকে সেই গাছ এনে দিয়েছেন। সাইদুল, গত নির্বাচন নিয়ে আওয়ামী লীগের একজন নেতার মুখ থেকে এ ধরনের কথাবার্তা বা সমালোচনা খুব একটা শোনা যায় না, এবং এমন একজনের মুখ থেকে এই কথাগুলো এলো যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, প্রভাবশালী নেতা ওবায়দুল কাদেরের ছোট ভাই। তো এই ধরনের বক্তব্য তিনি কেন দিলেন? পরে আপনি তো তার সঙ্গে কথা বলেছেন, ওবায়দুল কাদেরের ছোট ভাইয়ের সঙ্গে, তিনি কি বলেছেন? মিজান, প্রথমে আপনাকে বলে রাখি যে এ নিয়ে স্থানীয় যে রাজনীতিবিদদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি তাদের কেউ কেউ বলছেন যে এটি তাদের মধ্যে কিছু অভ্যন্তরীণ বিরোধ, রাজনৈতিক বিরোধের বিষয় রয়েছে এর পেছনে। তবে তিনি আমাকে বলছিলেন যে না, আসলে তার কোনো পারিবারিক বা রাজনৈতিক বিরোধের সঙ্গে নেই। তিনি আমেরিকায় টিউমারের চিকিৎসা করাতে গিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন এবং তারপর তিনি সিদ্ধান্ত নিয়েছেন সত্যি কথা বলবেন, এই কারণে তিনি এসব কথা বলতে শুরু করেছেন। তবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এবং দলটির স্থানীয় নেতারাও বলছেন যে আসলে স্থানীয় এমপির সঙ্গে তার রাজনৈতিক খানিকটা বিরোধ রয়েছে এবং সেই বিরোধের ক্ষোভ থেকেও তিনি এসব কথা বলে থাকতে পারেন বলে অনেকে মনে করছেন। ওনার ভাই ওবায়দুল কাদের, তার কাছ থেকে কি কিছু কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? না মিজান, তার এই বক্তব্যটি সামাজিক মাধ্যমে বা বাংলাদেশের গণমাধ্যমেও আলোচিত হলো, অনেক জায়গায় প্রকাশিত হলো। এখনও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পক্ষ থেকে কোনো বক্তব্য বা প্রতিক্রিয়া জানানো হয়নি। সাইদুল ইসলাম, এবারে সোশ্যাল মিডিয়ার খবর। ধন্যবাদ মিজান। সোশ্যাল মিডিয়ায় আলোচিত খবরগুলো নিয়ে হাজির হয়েছি আমি আফরোজা নীলা, সঙ্গে আছি আমি রাহেন মাসুদ। করোনা ভাইরাসের ভ্যাকসিন আজও ট্রেন্ডিং। সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ডের টিকাটি বাংলাদেশে আনা। ভ্যাকসিন চুক্তি নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা নিয়ে পক্ষে বিপক্ষে নিজেদের মতামত দিচ্ছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। এ নিয়ে জেসিকা নূর লিখেছেন, করোনার চেয়ে ভ্যাকসিন আরও বিপজ্জনক। আরিফ হোসেনের মন্তব্য, টিকা নেওয়ার পরেও মানুষের সতর্ক থাকা জরুরি। ভ্যাকসিন নিয়ে যে রাজনীতি হচ্ছে তাতে কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। অন্যদিকে হিমালয়ের মন্তব্য, ভ্যাকসিনে করোনা ভাইরাস থেকে মুক্তি মিলবে কিনা জানি না, তবে কিছু বহুজাতিক ঔষধ কোম্পানি ফুলে ফেপে কলা গাছ হবে এটা জানি। অন্যদিকে আজিজুল হক প্রশ্ন করেছেন, হার্ড ইমিউনিটি আর কত দূরে? সবাই যেভাবে অবাধে চলাফেরা করে তাতে আমাদের দেশে এতদিনে আশা করি হার্ড ইমিউনিটি অনেকটাই গড়ে উঠেছে। সেক্ষেত্রে টিকার জন্য এত হাহুতাশ না করাই ভালো। বুঝাই যাচ্ছে তিনি টিকা নন, হার্ড ইমিউনিটির জন্য অপেক্ষায় আছেন। রায়হান, ঠিক তাই। এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর যে জাতীয়ভাবে টিকাদানের খসড়া পরিকল্পনা চূড়ান্ত করেছে সেটি আজ আলোচনায় আছে। চূড়ান্ত পরিকল্পনাটি স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। খবরটি নিয়ে বিবিসি বাংলার ফেসবুক পাতায় ফিওনার মন্তব্য, করোনার টিকা বাংলাদেশের সাধারণ মানুষ পেতে বহু দেরি আছে। সামান্য করোনা টেস্ট নিয়েই যে 2 নম্বরই ব্যবসা আমরা দেখেছি এই দেশে, আর টিকা আসলে তো সে কথা আর বলাই লাগে না। আব্দুল আলী লিখেছেন, এইসব কোনো কাজেই আসবে না, আইওয়াস মাত্র, শুধু বাণিজ্য হবে। দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে আসলে শঙ্কা কাজ করছে, কিন্তু সংশয়, শঙ্কা এবং টিকা নিয়ে এখনো অবিশ্বাস কাজ করছে, ঠিক যেমনটা ছিল করোনা ভাইরাসের শুরুতে লকডাউন এবং অন্যান্য যেসব প্রক্রিয়া ছিল সেসবের। জসিম চৌধুরী লিখেছেন, এখন পর্যন্ত ভ্যাকসিনের গল্প এরকম যে গাছে কাঁঠাল গোফে তেল। মোহাম্মদ নাজমুল হক লিখেছেন, সব দেশ পাওয়ার পর চিন্তা করতে হবে। আর শরীফুল ইসলাম সীমান্ত লিখেছেন, বাংলাদেশে 2 কোটি মানুষকে ভ্যাকসিন দিতে দিতে হয়তো নতুন 2 কোটি জন্মাবে আর কি। এদিকে কাতারের সাথে সকল সীমান্ত খুলে দিয়েছে সৌদি আরব, এই খবরটিও আছে আলোচনায়। খবরটি শেয়ার করে আলী আসগরের মন্তব্য, সৌদি হলো ইসলামের প্রাণকেন্দ্র, তাই সৌদি আরবের উচিত সবসময় মুসলমান দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখা। শামীম আহমেদ লিখেছেন, শেষ পর্যন্ত মাথা নত করতে বাধ্য হলো সৌদি আরব। আর মোহাম্মদ জাহাঙ্গীর মনে করছেন, ট্রাম্প চলে যাওয়াতে এখন সব খুলে দিচ্ছে। এদিকে পুলিশ বাবা মেয়ের একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যে ছবিতে দেখা যাচ্ছে এক বয়স্ক পুলিশ হাসতে হাসতে সেলুট দিচ্ছেন, পাশে এক নারী হাসছেন। ঘটনাটি ভারতের অন্ধ্রপ্রদেশের। বিভিন্ন খবরে বলা হচ্ছে যে বাবা পুলিশের ইন্সপেক্টর আর মেয়ে পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট, অর্থাৎ পদমর্যাদায় মেয়ের অবস্থান বাবার উপরে। কর্মরত অবস্থায় বাবা মেয়ের দেখা। সঙ্গে সঙ্গে মেয়েকে সেলুট দিয়ে বসলেন বাবা, আর সেই মুহূর্তটি ক্যাপচার করেন ফটোগ্রাফার। সেই ছবিটি ভাইরাল হয়ে যায়। এই খবরটি শেয়ার করে পুতুল সাজিয়া সুলতানা লিখেছেন, মেয়েকে সেলুট করতে গিয়ে বাবার বুকটা গর্বে ভরে গেছে নিশ্চয়ই। এরকম গর্ব কোন বাবা চাইবেন না? এখানে পদমর্যাদার কারণে দায়িত্ব পালনের সম্মান নয়, এই সম্মান বাবার স্বপ্ন পূরণ আর তারই দেয়া সুশিক্ষার ফল বয়ে আনার জন্য। আপনারা শুনছিলেন আজকের সোশ্যাল মিডিয়ার খবর। অনুষ্ঠানের সময় প্রায়
শেষ হয়ে এসেছে। শেষ করার আগে এখনকার সংবাদ শিরোনাম। বাংলাদেশে করোনা ভাইরাসের টিকা রপ্তানি নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ার পর ভারত সরকার জানিয়েছে যে দুটি ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে ব্যবহারের ছাড়পত্র দেওয়া হয়েছে সেগুলো রপ্তানি করতে কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি। করোনা ভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে দিল্লিতে এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে ভারতের স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ একথা জানিয়েছেন। এর আগে সিরাম ইনস্টিটিউটের প্রধান কার্যনির্বাহী আদার পুনাওয়ালাও টুইট করে বলেছেন যে রপ্তানিতে কোনো নিষেধাজ্ঞা নেই। আমাদের পরবর্তী অধিবেশন পরিক্রমায় এ নিয়েই শুনবেন ফেসবুক লাইভের নির্ধারিত কিছু অংশ শুনবেন আশা করে। বিবিসির লন্ডন স্টুডিও থেকে আমি মিজানুর রহমান খান আপাতত এখানেই বিদায় চাইছি। ভালো থাকবেন।